অফিস থেকে ফিরেই দিয়া তাড়াতাড়ি মা বাবাকে চা করে দিয়ে নিজে খেতে বসলো। আজ যে খুব তাড়া আছে ওর। তুহিনের সাথে সিনেমা দেখতে যাবে। তুহিন স্কুল শিক্ষিকা, দিয়া বেসরকারি অফিসে কর্মরতা। তাই তুহিন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেও দিয়ার বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 7:30 পার হয়ে যায়। আজ একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করেছিল দিয়া, তবুও কাজের চাপে সেই 7টা পার হয়েই গেল। দিয়ার 27 বছরের জন্মদিনে তুহিনের দেওয়া নীল শাড়িটা পরল দিয়া, সাথে টিপ, হালকা লিপস্টিক আর চুলে খোপা। তুহিন পুরোটা ঘরানার মানুষ। মেয়েদের আধুনিক পোশাক পরিচ্ছদ পরা তার পছন্দ নয়, এমনকি জিন্স টপ পরাও নয়। তাই দিয়াও তুহিনকে ভালোবেসে নিজের বহু পছন্দের ড্রেস তুলে রেখে দিয়েছে বা কাউকে দিয়ে দিয়েছে। শাড়ি আর সালোয়ার কামিজেই দিব্যি মানিয়ে নিয়েছে মেয়েটা। তা সত্ত্বেও কখনো কখনো ব্লাউজের পিঠ একটু বড় হলে বা ওড়না একটু সরে গেলে তুহিন বেশ বিরক্ত হয়। নিজের পোশাকটাও কি সামলাতে পারো না? ভুলে যেও না লজ্জায় মেয়েদের সৌন্দর্য। তুহিনকে বড্ড ভালোবাসে দিয়া, তাই আর এই ধরনের কথাগুলো দিয়া হাসি মুখেই মেনে নেয়। কানে লম্বা দুল, চুলে খোপা আর পিন আপ করে শাড়ি পরে বেরিয়ে পড়ল দিয়া। তুহিন অনেকক্ষণ ধরেই ওর জন্য অপেক্ষা করছিল। দিয়া যেতেই বিরক্ত হয়ে বলল, সময়ে পৌঁছতে খুব অসুবিধা হয় তোমার, তাই না? তুহিন, কি করব বলো? আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু এত কাজ এসে গেল। হ্যাঁ, অনেক কাজ তো তোমার। তো এত কাজ করে মাস মাইনে কত পাও? সে তো হাতে গোনা কয়েকটা টাকা। কি করব বলো তুহিন? সবই তো তোমার মতো ব্রিলিয়ান্ট হয় না যে বড় চাকরি পাবে, অভিমানী সুরে বলল দিয়া। স্টুডেন্ট হিসেবে তার রেজাল্ট দিয়ার থেকে ভালো, এবং ভালো চাকরি করার কারণে বেশ অহংকার তুহিনের। মাঝে মাঝে সে দিয়াকে অপমান করে ব্যঙ্গ করে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো, তাই আর চাইলেই হওয়া যায় না, তাচ্ছিলের সুরে বলল তুহিন। তার জন্য ব্রেন থাকতে হয়, সেটা কি আর যার থাকে? যার বলতে সে দিয়াকেই বোঝালো। এটা দিয়ার বুঝতে বাকি ছিল না, আসলে মেয়েরা তার মুখে মুখে কথা বলবে এটা তুহিনের অপছন্দের। সেটা ভালো মতোই জানে দিয়া, তাই আর কথা বাড়ালো না, কথা ঘুরিয়ে দিল। উফ, খালি বক, আমায় কেমন লাগছে বললে না তো? ও, এটা তো সেই শাড়িটা যেটা তোমার জন্মদিনে দিয়েছিলাম। বাহ, দারুণ মানিয়েছে। এবার জন্মদিনে একটা সালোয়ার কামিজ দেব, কেমন? দিয়ার পছন্দ অপছন্দ কোনোদিন জানতে চায়নি সে, বরং বুঝিয়েছে তার পছন্দই দিয়ার পছন্দ। আচ্ছা বেশ, তাই দিও। এখন চলো, নইলে সিনেমা শুরু হয়ে যাবে। দিয়া তুহিনের হাতটা ধরল আর ওরা এগিয়ে গেল সিনেমা হলের দিকে। সিনেমা শেষ হতে হতে রাত 10টা বাজলো। আজ রাত হয়ে গেছে, চলো ডিনারটা রেস্টুরেন্টে করে নিই। আচ্ছা বেশ, তাহলে বাড়িতে ফোনে জানিয়ে দিই যাতে মা বাবা আমার জন্য না খেয়ে বসে থাকে। ওকে। খাওয়ার পর দিয়া বলল, বিলটা আজ আমি দিই না তুহিন, প্লিজ, সবসময় তো তুমিই দাও। আরে না, তা কেন, আমিই দিচ্ছি, তোমায় দিতে হবে না। তুহিন, সিনেমার টিকিটের টাকাটাও আমায় দিতে দিলে না, এখন ডিনারের বিলটা তো আমি দিই। দিয়া, তুমি ভালো করে জানো যে আমি মেয়েদের টাকায় কোনো কিছু করতে পছন্দ করি না, কেন কথা বাড়াচ্ছ? কেন তুহিন, আমার টাকা কি তোমার নয়? তুমি সবসময় বলো যে তোমার সব কিছু আমার, তাহলে উল্টোটা নয় কেন? তুমি বড্ড তর্ক করো, জানো তো? তুমি যে চাকরি করো সেটাই আমার মা পছন্দ করেন না। নেহাত আমি আধুনিক মানসিকতার, তাই মাকে অনেক কষ্টে বুঝিয়েছি। ঠিক আছে, অত কথার দরকার নেই, তুমিই পে করো। মাঝে মাঝে বড্ড ক্লান্ত লাগে দিয়ার। তুহিন কি সত্যিই ওকে ভালোবাসে, না শুধুই জোর খাটাতে চায়, অধিকার ফলাতে চায়? দম বন্ধ দিয়ার মাঝে মাঝে মনে হয় এই সম্পর্ক থেকে ওর বেরিয়ে আসা উচিত, কিন্তু তুহিনের প্রতি অন্ধ ভালোবাসা ওকে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে দেয় না। খাবার পর যখন ওরা হেঁটে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিল, তখন রকে বসে থাকা কিছু বখাটে ছেলে দিয়াকে দেখে টোন কাটল। আরে দেখ, মামুনি রাত দুপুরে কেমন শাড়ি পরে টিপ পরে বেরিয়েছে, একেবারে বউ লাগছে। তা মামুনি, আমাদের মধ্যে কাউকে বিয়ে করো না গো, হেব্বি ভালোবাসবো, বলেই শীষ দিল চারা। দিয়া প্রচণ্ড রেগে গিয়ে ওদের কিছু একটা বলতে যাচ্ছিল। তুহিন হ্যাসকা টানে তাকে টেনে নিয়ে এলো ওখান থেকে। রাগী স্বরে বলল, দেখছো তো আমি তাড়াতাড়ি আসতে বলি, রাত বেরোতে মেয়ে মানুষের রাস্তায় না বেরোনোই ভালো, কিন্তু তুমি বুঝলে তো? বাহ তুহিন, হোয়াট আ লজিক! তোমার মতে পোশাক মেয়েদের বিপদের কারণ,
তাই তোমার মতে সভ্য পোশাকে আমি পরি, তবু কেউ অসভ্য আচরণ করলে সেটা আমার দোষ, তাই না? শোনো, এসব জ্ঞান গল্পে ভালো লাগে, বাস্তবে না, ঠিক আছে? কিন্তু তুহিন, সেদিন সকালে যখন আমি অফিস যাচ্ছিলাম, বাসে এক মাঝবয়সী কাকু আমায় ব্যাডলি টাচ করছিল। তখন তো রাত ছিল না, তাহলে সেটাকে কি বলবে? দেখো, খাবার যেমন ঘোলা রাখলে মাছি এসে বসে, তেমন মেয়েরাও স্বেচ্ছাচারিতা করলে এসব একটু আধটু ঘটে। স্বেচ্ছাচারিতা? কোনটা স্বেচ্ছাচারিতা তুহিন? আমার চাকরি করাটা? দেখো, গুরুজনেরা তো ভুল কিছু বলেন না, আমি যথেষ্ট আয় করি। তো তুমি এই সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির বাইরে কাজ করে কি এমন আয় করো শুনি? আমার মায়ের বয়স হচ্ছে, বিয়ের পর ঘরদোর সংসার ফেলে তুমি যদি অফিসে ছোটো, তাহলে রান্নাটা কে করবে? কেন? তুমি বেশি আয় করো বলে অনেক কথাই তো শুনি দিনরাত। একটা রান্নার লোক লাগতে পারবে না? ও হ্যালো, আমি আম্বানির ভাই নই যে ব্যাংকে 10 কোটি টাকা রাখা আছে। আর মা সারা জীবন নিজে রান্না করেছেন, কোনো লোক টোক ছিল না। তুমি কোথাকার পটের বিবি যে দেখো। দেখো তুহিন, তুমি শুধু শুধু তিলকে তাল করছো। আমি শুধু কথার কথা বলেছি মাত্র। আমি অফিস সামলেও ঠিক রান্না করতে পারবো। যাই হোক, বাই। তুহিনের জন্য আর অপেক্ষা করলো না দিয়া, অটোতে উঠে পড়লো একাই। তুহিন বেশ কয়েকবার ডাকাডাকি করলো, কিন্তু দিয়ার আর বিশ্রামের প্রয়োজন। প্রতিদিনের এত অপমান ঠাট্টা কথায় মেয়েদের ছোট করা আর মেনে নিতে পারছিল না সে। কিছুদিন অন্তত তুহিনের থেকে ব্রেক নেওয়ার ভীষণ প্রয়োজন তার। বারবার ডাকার পরও দিয়া তুহিনের তাকে সাড়া না দিয়েই অটোই বসলো আর অটো ছেড়ে দিল। তুহিন নিজেই মনে গজগজ করে উঠল, লোকে যে বলে মেয়ে মানুষের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, কিছু ভুল বলে না দেখছি। কাজের বেলায় অষ্টরম্বা, এদিকে রাগ দেখো। বিরক্ত তুহিন অন্য একটা অটোয় চেপে বসলো। অন্যদিকে দিয়ার অটো ছেড়ে দিল। অটোয় দিয়া ছাড়াও আরও 3 জন ছিল। সকলে স্টপেজ দিয়ার আগে, দিয়ার স্টপেজ সবার শেষে। অক্টোবরের রাত, ফাঁকা রাস্তা পেয়ে বেশ জোরেই চলছিল অটো। রাতের মায়াবী হাওয়া এসে চোখে মুখে লাগছিল দিয়ার। রাতের প্রায় ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কেমন অন্যমনস্ক হয়ে গিয়েছিল দিয়া। প্রথম স্টপেজে অটো থামলেই অন্যমনস্ক থেকে দিয়া হঠাৎ ফিরে এলো। বড্ড হতাশ লাগছিল ওর। তুহিন কি কোনোদিনও ওকে বুঝবে না, কেবল দোষারোপি করে যাবে? যদি দিয়ার কোনো গুণই ওর চোখে না পড়ে, তাহলে প্রপোজ করেছিল কেন? নাকি 8 বছর পর আর তাকে মনে ধরছে না তুহিনের? অজান্তেই চোখে জল এলো দিয়ার। কলেজে তুহিন 2 বছর সিনিয়র ছিল দিয়ার থেকে, সেখানেই তার সাথে পরিচয় হয়েছিল। তুহিন বরাবরই পড়াশোনায় ভালো, কলেজের টপার ছিল সে। দিয়া অতটা ভালো না, তবে খুব খারাপও ছিল না। ক্লাসে 8 বা 9 র্যাঙ্ক করতো সে। তুহিন সেটা নিয়ে কম শোনায়নি তাকে। ইয়েও বলেছে সবাই টপারকেই মনে রাখে, অন্যদের নয়। অথচ সম্পর্কের শুরুর আগে তুহিন এমন ছিল না। তখন সে বারবার বলতো, নাম্বার ডাজ নট ডিফাইন আ স্টুডেন্ট। তাই মার্কস একটু কম এলেও হতাশ হওয়ার কিছু নেই। সিনিয়র দাদার মুখে এ ধরনের কথা শুনে মনে মনে তুহিনকে শ্রদ্ধা করতে শুরু করে দিয়া। ভেবেছিল টপার, তবু অহংকারে ছিটে ফুটাও নেই। তুহিনেরও ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে দিয়াকে। নোটস আদান প্রদান, পড়া বুঝতে দুজন লাইব্রেরি যাওয়া, এসব থেকে শুরু করে ভালোবাসায় পৌঁছালো সম্পর্কটা। কেউ টেরই পেল না। কলেজ পাশ করে তুহিন ইউনিভার্সিটিতে হায়ার স্টাডিজের জন্য গেল। আর তার 2 বছর পর কলেজ পাশ করে দিয়া একটা বেসরকারি সংস্থায় জয়েন করলো। এতদিন পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল। দিয়া চাকরিটা পাওয়ার পর তুহিনকে অভিনন্দন জানিয়েছিল, নিজের হাতে কেক বানিয়ে খাইয়েছিল। ইউনিভার্সিটিতেও টপ করলো তুহিন, গোল্ড মেডেলিস্ট হলো সে। আর তারপর থেকেই কেমন যেন অহংকার বাড়তে লাগলো তুহিনের, যদিও তখন কথায় কথায় এতটা অপমান করতো না। এরপর স্কুলের চাকরিটা পেল তুহিন, আর তারপর থেকেই অহংকার আকাশ ছোঁয়া হয়ে গেল। আর শুধু অহংকারই নয়, ও যে মেয়েদের নিচে নজরে দেখে সেটাও বিশ্রীভাবে প্রকাশ পেতে লাগলো। যদিও দিয়া বিশ্বাস করে 1 মিনিটে কোনো মানুষ বদলায় না, তুহিন এমনই ছিল, শুধু প্রকাশ পায়নি মাত্র। চোখের জলটা রুমাল দিয়ে মুছে ফেলল দিয়া। একটু আগে 3য় যাত্রীও নেমে গেছে নির্দিষ্ট স্টপেজে। দিয়া একাই আছে অটোতে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে 10:30 বাজছে। এত দেরি হয়ে গেল, মা বাবা হয়তো চিন্তা করছে
বাবাকে একটা ফোন করতে যাবে, হঠাৎ সে দেখে অটোওয়ালা একটা অচেনা সরু গলিতে ঢুকে পড়ল। দাদা, এ কোন দিকে যাচ্ছেন? আমার স্টপেজ তো এদিকে নয়। এদিকে শর্টকাট হবে দিদি, তাই নিয়ে যাচ্ছি। দরকার নেই দাদা, আপনি সোজা রাস্তা দিয়েই চলুন, এই রাস্তাটা চেনা লাগছে না। অটোওয়ালা দিয়ার কথায় কানই দিল না, উল্টে স্পিড আরও বাড়িয়ে দিল। অটোওয়ালার মতলব ভালো নয় বুঝতে পেরে প্রাণপণে চিৎকার করতে লাগলো দিয়া, কেউ আছেন? প্লিজ বাঁচান। চেঁচাও চেঁচাও, যত পারো চেঁচাও, এই নির্জন রাস্তায় তোমায় কেউ বাঁচাতে আসবে না। সত্যি রাস্তাটা একদম নির্জন, কোনো উপায় নেই দেখে দিয়া তার শাড়ির আঁচলটা দিয়ে পিছন থেকে অটোওয়ালার গলা চেপে ধরে সর্বশক্তি দিয়ে। অটোওয়ালা এবার অটো থামাতে বাধ্য হলো। এক মুহূর্ত নষ্ট না করে অটো থেকে নেমে ছুটতে লাগলো দিয়া। পালিয়ে কত দূর যাবি? আমার থেকে বাঁচবি ভাবছিস? অটোওয়ালা ধাওয়া করলো দিয়াকে। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত, মানসিকভাবে বিধ্বস্ত দিয়া বেশি দূর যেতে পারল না। শাড়িতে পা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়ল রাস্তায়। অটোওয়ালা এক মুখ পৈশাচিক হাসি নিয়ে এগিয়ে আসতে লাগলো তার দিকে। প্রাণপণে চিৎকার করতে লাগলো দিয়া। হঠাৎই রাস্তায় 5-6টা তরুণ এসে দাঁড়ায়। দিয়ার চিৎকার শুনে তাদের আর বুঝতে বাকি রইল না এই ঘটনাটা। ছেলেগুলো সকলেই ক্যারাটে শেখা, উপরন্তু দলে ভারী। খুব সহজেই অটোওয়ালাকে কুপকাত করে দিল তারা। ওদের মধ্যেই একজন এগিয়ে এসে দিয়াকে বলল, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব, তবে একবার আপনাকে থানায় যেতে হবে, কারণ অন্যায়টা যে আপনার সাথেই হয়েছে। ওকে, দিয়া সায় দিল। দেশটা দিন দিন উচ্ছন্নে যাচ্ছে, মেয়েদের কি এতটুকু সুরক্ষা নেই রাস্তাঘাটে? ছেলেটা নিজের মনে বিড়বিড় করল। দিয়া জিজ্ঞেস করলো, আপনারা কারা? আমার নাম আবির, ওরা আমার বন্ধু, আমাদের একটা ব্যান্ড আছে, আমি গান করি, ওরা বাজায়, আর একটা শো ছিল। আপনি? আমি দিয়া সেন। আচ্ছা বেশ, এখন আপাতত থানায় চলুন, তারপর আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। সেই রাতে আবির দিয়াকে বাড়ি পৌঁছে দিল। বাড়ির গেটে দাঁড়িয়ে দিয়া বলল, এইভাবে ঝুঁকি নিয়ে আমায় বাঁচালেন, বাড়ির ভেতরে চলুন না, মা বাবার সাথে আপনার আলাপ করিয়ে দেব। আই অ্যাম সো সরি ম্যাম, আজ যেতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, ওদিকে আমার মা বাবাও টেনশন করবে। আজ আসি, তবে অন্য একদিন আসবো পাক্কা। আচ্ছা বেশ, আসবেন কিন্তু অবশ্যই। নিশ্চয় ম্যাম। আবির চলে গেল। দিয়ার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, সেটা দিয়েই দরজা খুলে বাড়িতে ঢুকলো সে। দিয়ার মা বাবা অপেক্ষা করেছিলেন তার জন্য, সে পৌঁছাতেই চিন্তামুক্ত হলেন তারা। এরপর বেশ কিছুদিন কেটে গেল। তুহিনকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলে এখন দিয়া। তুহিনের মেসেজের রিপ্লাই দেয় না বললেই চলে, ফোনও বেজে বেজে কেটে যায়। অন্যদিকে আবিরকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে পায় দিয়া, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তুহিনের প্রতি দিয়ার এই ঔদাসিত্য তুহিনকে রাগকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। দিন সাথে দিয়ার এই উদাসীনতার পর তুহিন শেষে রাগ কন্ট্রোল করতে না পেরে দিয়ার বাড়ি এসে হাজির হয়। দিয়া তখন অফিসের জন্য রেডি হচ্ছে। হঠাৎ কলিং বেলের শব্দ। দিয়ার মা এসে দরজাটা খুললেন। তুহিন বাবা, আসো, ভেতরে আসো। এদিকে দিয়া দেখে মা তুহিন এসেছে। শুনুন, জুতো মেরে গুরুদানের জাস্ট কোনো দরকার নেই, আপনাদের আতিথেয়তা নিজেদের কাছেই রাখুন। এ তুমি কি বলছো বাবা? দিয়ার বাবা এসে বললেন, আমরা তো কিছুই বুঝতে পারছি না। ও প্লিজ আঙ্কেল, এত অভিনয়ের কোনো দরকার নেই, এসব যে আপনাদের আশ করাতেই হয় সেটা বুঝি না ভেবেছেন? হাউ ডিয়ার ইউ তুহিন, আমার মা বাবার সাথে এইভাবে কথা বলে সাহস হয় কিভাবে তোমার? রিয়া, দিয়া রেগে উঠল এবারে। তুমি তো আচ্ছা বেয়াদব মেয়ে মানুষ দেখছি। দিয়ার হাতটা জোরে টেনে ধরে তুহিন গর্জে উঠল। আমার ফোন দিনের পর দিন না ধরে মেসেজের রিপ্লাই না দিয়ে এখন আমার উপরে চিৎকার করছো তুহিন? দিয়া হাতটা তুহিনের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে উঠল, তোমার মতো নোংরা মানুষ আমি দুটো দেখিনি। তোমার প্রবলেম তো আমার সাথে, মা বাবাকে এসবের মধ্যে টানছো কেন? ওনারা কিচ্ছু জানেন না এই ব্যাপারে। হ্যাঁ সেই তো, ওনাদের মেয়ে, ওনারা জানেন না, মিথ্যে বলারও সীমা থাকে একটা। গেট আউট, জাস্ট গেট আউট। আমার বাড়ি থেকে এসে আমারই অপমান করছো, এত বড় স্পর্ধা তোমার? স্পর্ধা তো তোর রে, অসভ্য মেয়ে ছেলে। তুহিন, তুই তুহিন লাহিড়িকে অ্যাভয়েড করিস, অপমান করিস? রেগে কাঁপতে লাগলো তুহিন। জানিস তোর মতো কত মেয়ে আমার আশেপাশে জন্তুর মতো ঘুরে বেড়ায় সামান্য পাত্তা পাওয়ার আশায়। দিয়া আর নিজেকে সামলাতে পারল না, কষে এক ছড় মারল তুহিনের গালে।
আর বলল, হ্যাঁ ঠিকই বলেছিস তুই, আমি জন্তু। হ্যাঁ জন্তুই তো, তাই তো এতদিন তোকে ভালোবেসেছি অন্ধের মতো। তোর দুঃখে আমিও কেঁদেছি, রাত জেগে তোকে সান্ত্বনা দিয়েছি। আন্টি যখন অসুস্থ ছিলেন গত বছর, গলা ভারী হয়ে এলো দিয়ার, তখন এই জন্তুটাই দিনের পর দিন রান্না করে টিফিন ক্যারিয়ারে তোদের বাড়ি পৌঁছে দিয়ে এসেছে। চোখের জল মুছে ফেলে দিয়া। আসলে কি বলতো, তোদের মতো মানুষেরা পুরুষের নামে কলঙ্ক। তোরা দেখতে পুরুষের মতো, কিন্তু আসলে কাপুরুষ তোরা। এই তোরাই রাস্তায় কোনো মেয়েকে নির্যাতিত হতে দেখলে না দেখার ভান করে পালিয়ে যাস, মেয়েটার চরিত্রের দোষ দিস। অনেক হলো, আর নয়। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোবি, এই মুহূর্তে। চর খেয়ে তুহিন কিছুক্ষণের জন্য হকচকিয়ে গিয়েছিল। সে আশাও করতে পারেনি যে মানুষটা এতদিন তার সমস্ত মেন্টাল টর্চার মুখ বুজে সহ্য করেছে, সে আজ এইভাবে রুখে দাঁড়াবে। হতবাক তুহিনের মুখে কোনো কথা সরল না। সে চুপচাপ বেরিয়ে এলো বাড়ি থেকে। সেই মুহূর্তে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে তুহিনকে ব্লক করলো দিয়া। যেদিন অফিস থেকে খুব খুশি মনে ফিরছিল দিয়া, অন্যদিনের মতো মোবাইলে 20টা মিস কল নেই, ঘন্টায় ঘন্টায় কৈফিয়ত দেওয়ার ঝামেলা নেই, অপমানিত হওয়ার ভয় নেই। এতদিন পর স্বাধীনতার আসল অর্থটা বুঝতে পারল দিয়া। নিজেকে মুক্ত বিহঙ্গের মতো মনে হচ্ছিল ওর। বাড়ি ফিরে দিয়া দেখে আবির তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে আর তাকে মেসেজও করেছে, কেমন আছেন ম্যাডাম। দিয়া উত্তর দিল, ভালোই আছি আবিরবাবু, আর আপনি কেমন আছেন। আমি আর কেমন থাকবো বলুন, এই গান নিয়ে বেশ কেটে যাচ্ছে দিনগুলো। আপনি কিন্তু কথা দিয়েছিলেন একদিন আমার বাড়ি আসবেন, কই এলেন না তো। মনে আছে ম্যাডাম, মনে আছে। আসলে এই কটা দিন বড় ব্যস্ত ছিলাম ফাংশন নিয়ে, সামনের সপ্তাহে যাব, প্রমিস। হ্যাঁ আচ্ছা বেশ, তাই আসবেন। পরের সপ্তাহে শনিবার যাই, ওই দিন আমি ফাঁকা আছি। তাহলে তো ভালোই হয়, শনিবার আমারও অফিস ছুটি। আরে বাস, চিলি চিকেনটা দারুণ বানিয়েছেন তো আন্টি, লাঞ্চ করার সময় আবির বলল। আমি এটা বানাইনি বাবা, দিয়া বানিয়েছে। ও মা তাই, আমি তো দারুণ রান্না করেন। ওই একটু আধটু জানি আর কি, দিয়া হেসে বলল। একটু আধটু কি, যাকে প্রশংসার সুরে বলল আবির। এ তো অসাধারণ রান্না যাকে বলে। আবার ভেটকি মাছের পাতুরিটা তো খেয়ে মনে হচ্ছে কোনো বড় রেস্টুরেন্টের। রান্নাটা আমার একটা শখ বলতে পারেন। ফ্রি থাকলেই রান্না করে ঢুকে পড়ি। যখন হাই স্কুলে পড়ি তখন থেকেই মায়ের দেখে দেখে টুকটাক আর কি। আর রান্নাটাকে এত হালকাভাবে নেবেন না দিয়া ম্যাম, রান্না একটা আর্ট। সুন্দর স্বাদের রান্না চাইলেই সবাই করতে পারে না। আচ্ছা হয়েছে হয়েছে, অনেক প্রশংসা করেছেন, এবার খান দেখি। আপনার কিছু লাগলে বলবেন, কিন্তু লজ্জা করবেন না। না না, লজ্জা জিনিসটা আমার একটু কমই আছে বুঝলেন, বলেই হাসতে লাগলো। সে সঙ্গে দিয়াও হাসতে লাগলো। এরপর মাঝে মাঝে মেসেজ, ওদের কথা হয়, বিনিময় হতো। কখনো কখনো কফি শপে আড্ডা হতো দুজনের। আস্তে আস্তে বেশ ভালো বন্ধু হয়ে উঠেছিল দুজনের। আবির আর তুহিন দুজনেই যেন দুই মেরুর মানুষ। আবির দিয়ার মধ্যে যাবতীয় গুণগুলো খুঁজে নেয় সবসময়। এইভাবেই দিব্যি কেটে গেল কয়েক মাস। একদিন কফি শপে আবির বলল, আচ্ছা এইভাবে আপনি আগে আর কতদিন? আমরা একে অপরকে তুমি বলতে পারি না? কেন পারি না, নিশ্চয়ই পারি, তবে বুঝতেই পারছেন একটু সময় তো লাগবেই, এতদিন ধরে আপনি বলে এসেছি। রিল্যাক্স দিয়া, রিল্যাক্স। আপনি যেদিন কমফোর্টেবল হবেন সেদিন থেকেই বলবেন, কোনো তাড়াহুড়োর দরকার নেই। আস্তে আস্তে দুজনকে তুমি বলতে শুরু হলো নাম ধরে ডাকা। ধীরে ধীরে দিয়া কেমন যেন নির্ভরশীল হয়ে পড়ল আবিরের প্রতি। একদিন কথা না হলে টেনশন হয়, মুড খারাপ হয়ে যায়। আবার আবির কথা বলতেই মুড মিনিটে ভালো হয়ে যায়। এইভাবেই চলছিল। হঠাৎ একদিন দিয়া এক অদ্ভুত স্বপ্ন দেখে। ও স্বপ্নে দেখে ও আর আবিরের বিয়ে হচ্ছে। আবির পরম যত্নে সিঁদুর রাঙিয়ে দিচ্ছে ওর স্মৃতি। তারপর আবিরের হাত ধরে ওর বাড়ির চৌকাঠ পার হচ্ছে। হঠাৎ মায়ের ডাকে ঘুম ভেঙে যায় দিয়ার। এরকম একটা অদ্ভুত স্বপ্ন দেখে হকচকিয়ে যায় দিয়া। আবিরকে তো ও শুধু একজন ভালো বন্ধুই ভাবে, তবে এরকম অদ্ভুত স্বপ্ন কেন দেখল? তবে কি অবচেতন মনে ও ভালোবেসে ফেলেছে আবিরকে? দিয়ার মোবাইল জুড়ে শুধুই আবিরের গান, শোনা গানও বারবার শোনে। একটা নিস্তব্ধতা আছে আবিরের গলায়, একটা মন করা মুগ্ধতা আছে যা বারবার আবিরের নেশায় মত্ত করে। আবিরের গলা শুনলে মনটা ফুরফুরে হয়ে যায়। তবে কেউ মনে মনে সত্যিই আবিরকে বিয়ে করতে চায়, সারা জীবন পথ চলতে চায় একসাথে? কোনো উত্তর পায় না দিয়া। কী রে, ঘুম থেকে উঠে আকাশ কুসুম কী এত ভাবছিস?
মায়ের ডাকে সম্বিত ফেলে দিয়ার। তাড়াতাড়ি বিছানা ছেড়ে ব্রাশ করতে চলে যাই ও। অফিসে দিয়ার এক বান্ধবী আছে সুকন্যা। বন্ধু বান্ধবী বললে ভুল হবে, ও দিয়ার বেস্ট ফ্রেন্ড। দিয়ার মনের কোনো খবরই ওর অজানা নয়। তুহিন যখন দিয়াকে দিনের পর দিন মানসিক অত্যাচার করতো তখন সুকন্যায় পই পই করে বলেছিল তুহিনকে ছেড়ে দিতে। সবসময় দিয়ার বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে সুকন্যা। ইদানিং অফিসের কাজে কিছুতেই যেন মন বসতে পারছে না দিয়া। সঠিক কারণটা ও নিজেও বুঝতে পারছে না। কিছুক্ষণ কাজ করার পরই ইনবক্স চেক করে আবিরের মেসেজ এসেছে কিনা। দিয়ার এই অস্থিরতা চোখ এড়ায়নি সুকন্যার। একদিন অফিস ছুটির পর দিয়াকে চেপে ধরল। কি হয়েছে বলতো তোর? বেশ কিছুদিন ধরে দেখছি কাজে মন নেই, সবসময় অন্যমনস্ক হয়ে আছিস, কেউ ডাকলেও শুনতে পাচ্ছিস না। হয়েছেটা কি তোর? এর কারণটা আমি নিজেও জানি না রে শু। তোকে আর কি বলবো। আঙ্কেল আন্টির শরীর ভালো তো? হ্যাঁ রে, মা বাবা সবাই ভালো আছে। তাহলে কি তুই না আবার জ্বালাচ্ছে? আরে না রে। তাহলে তাহলে এই তুই কি কারোর প্রেমে পড়েছিস? কি জানি। এই আবার কি অদ্ভুত উত্তর ভাই, প্রেমে পড়েছিস কি না তাও জানিস না? ধুস, তোর সবাইতেই খালি মজারই আর কি। শর্ত এখন বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। লাজুক মুখে চলে এলো দিয়া। ম্যাডাম, নিশ্চয়ই প্রেমের জালেই জড়িয়েছেন, ব্যাপারটা দেখতে হচ্ছে। বিড়বিড় করে সুকন্যা অফিস থেকে বেরিয়ে এলো। যত দিন যায় দিয়া ততই আকৃষ্ট হতে থাকে আবিরের প্রতি। আবির ওকে মেসেজ না করলেও ও আবিরকে মেসেজ করতে থাকে, ফোন করে। আবির ওর হাতে রান্না খেতে ভালোবাসে, তাই রান্না করে নিয়ে যায় মাঝে মাঝে আবিরের বাড়ি। ক্রমশ বুঝতে পারে আবিরকে সত্যিই ভালোবেসে ফেলেছে। আবিরের হাসি দেখে সে কেমন নেশাগ্রস্ত হয়ে পড়ে। অন্যদিকে বুদ্ধিমতী সুকন্যারও বুঝতে অসুবিধা হয় না যে দিয়া সত্যিই প্রেমে পড়েছে। তবে দিয়া তার আবিরের প্রতি অনুভূতিটা কাউকেই জানায়নি, মা বাবাকেও নয়, এমনকি আবিরকেও না। সবাই জানে আবির শুধুই দিয়ার ভালো বন্ধু, তার বেশি কিছু নয়। এইভাবে 1-1.5 মাস যাওয়ার পর দিয়া ভাবে আর নয়, এবার সময় এসেছে আবিরকে তার মনের কথা বলে দেওয়ার। হয়তো আবিরও মনে মনে তাকেই। দিয়া ঠিক করে একদিন আবিরের সঙ্গে দেখা করে সবটা বলবে সে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে ক্লান্তি কাটাতে দিয়া কফি খাচ্ছিল। হঠাৎ আবিরের ফোন। হ্যালো আবির, বলো। দিয়া, আগামী পরশু আমার জন্মদিন, ওই দিন তুমি এসো কিন্তু আমাদের বাড়িতে। একটা অনুষ্ঠান হবে ছোট করে, ঠিক সন্ধ্যে 7টায়। পরশু তোমার জন্মদিন? এই রে, দেখেছো, একদম ভুলে গেছি। আরে ঠিক আছে, তোমার আমার বন্ধুদের পর এটাই তো আমার প্রথম জন্মদিন, তুমি কিভাবে জানবে? তা অবশ্য ঠিক। হ্যাঁ, আসতেই হবে, কিন্তু ওই দিন কোনো না শুনবো না। কী যে বলো আবির, তোমার বার্থডে আর আমি যাব না সেটা হয়? একদম ঠিক সন্ধ্যা 7টায় কিন্তু। দিয়া মনে মনে ভাবি তার জন্মদিনেই আবিরকে প্রপোজ করবে সে একতরা গোলাপ দিয়ে। এটাই হবে সেদিনের জন্য আবিরের সবচেয়ে বড় সারপ্রাইজ। দিয়া, কি ভাবছো? কথা বলছো না যে? আরে না না, কি ভাববো, তুমি বলো। বলছিলাম ওই দিন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা দেখলে তুমি খুব খুশি হয়ে যাবে, আমি শিওর। তাই? তা কি সারপ্রাইজ শুনি? বারে, সারপ্রাইজ কি কেউ বলে দেয়? আর সেটা কি সারপ্রাইজ সেটা না হয় এখন না জানাই থাক। তাও ঠিক। আচ্ছা, আমি এখন রাখি, ওকে? মনে হয় একটা ফোন আসছে। ওকে, বাই। ফোন রেখে দিয়া ভাবতে বসলো কি সারপ্রাইজ হতে পারে। তবে কি ও যা ভাবছে আবিরও তাই ভাবছে? আবিরও নিজের ভালোবাসার কথা জানাবে দিয়াকে? আর ভাবতে পারে না দিয়া। তাড়াতাড়ি আলমারি খোলে সে। আবিরের প্রিয় রং কালো, তাই ব্ল্যাক কালারের সব ড্রেসগুলো বের করে ও। দিয়ার কত প্রিয় ড্রেসই না আলমারিতে বন্দি দিনের পর দিন। তুহিনের জন্য একটাও পছন্দের পোশাক পরে সাজতে পারিনি। অনেক খুঁজে খুঁজে একটা ব্ল্যাক গাউন বের করলো। ঠিক করে এই ড্রেসটাই পারফেক্ট হবে ওই দিনের জন্য, আর সাথে কালো লেডিস ব্যাগ। আবির তার চোখ কি সরাতে পারবে না ওর দিক থেকে। হয়তো বলবে আমি কালো ভালোবাসি বলে নিজেকে এভাবে কালোই মুড়ে ফেলবে দিয়া? এত ভালোবাসো আমায়? ভাবতে ভাবতেই দিয়ার লজ্জায় লাল হয়ে যায়। ওদিকে মা খাবার বেড়ে অপেক্ষা করছেন, সেদিকে খেয়াল নেই ওর। পরের দিন অফিস যেতেই বড্ড ছটপট করছে দিয়া। কখন যে নির্ধারিত সময়টা আসবে, সময় যেন কিছুতেই কাটতে চায় না। আসবে যখন মানুষ কোনো সময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে,
তখনই মনে হয় সময়ের নদীর গতিপথ বুঝি স্তিমিত হয়ে গেছে, অপর পারে পৌঁছবে দীর্ঘদিন পর। সময় এরপর নিজের স্রোতে ভাসিয়ে দিয়াকে এনে দাঁড় করালো বহু প্রতীক্ষিত সেই সন্ধ্যেতে। চোখে কাজল, পরনে কালো গাউন, হাতে কালো লেডিস ব্যাগ, সব মিলে দিয়াকে মোহময়ী লাগছিল। ঠিক সন্ধ্যে 7টায় কলিং বেল বাজলো আবিরের দরজায়। আরে বাস, তোমায় তো দারুণ লাগছে ম্যাডামজি। আমার কালো কী যে ভালো লাগে কি বলবো। জানি তো বার্থডে বয়, স্মিত হেসে দিয়া বলল। সেই জন্যই তো কালো পোশাকে নিজেকে সাজানো। অসাধারণ লাগছে তোমায়, একটা সেলফি হয়ে যাক। নিশ্চয়ই। দিয়া মনে মনে ভাবলো এই সেলফিটাই ও মোবাইলের ওয়ালপেপার বানিয়ে রাখবে। আর তোমাকেও আজ খুব হ্যান্ডসাম লাগছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবিরের বাড়িতে তখন লোকে লোকারণ্য। আস্তে আস্তে রাত বাড়তে লাগলো। সকল অতিথিরা এসে যাওয়ার পর আবিরকে অনুরোধ করা হলো গান গাওয়ার জন্য। দিয়াও তাতে সায় দিল। আচ্ছা আচ্ছা, সবাই যখন বলছেন আমি একটা গান ধরছি। আবির গান ধরল একটা। কেউ অসম্ভব রসময় গলা আবিরের, শুনলে যেন ঘোরের মধ্যে চলে যায় দিয়া। তার মনে হতে থাকে তাকে উদ্দেশ্য করেই যেন গানটা গাইছে আবির। গান শেষ হয়ে গেছে বেশ কিছুক্ষণ, তবে ঘোর কাটেনি দিয়ার। আবির দিয়ার সামনে এসে গলা খাকারি দিয়ে বলল, দিয়া। হ্যাঁ হ্যাঁ। দিয়ার নেশা কাটতেই ও অপ্রস্তুত হয়ে পড়ল। কি এত ভাবছো বলো তো? কোনো স্বপ্নের রাজ্যে বাস করছো নাকি? আরে না না, কি ভাববো, তুমি বলো না, বলো। দিয়া নিজেকে সামলে নিল। আবির এবার সকলের সামনে ঘোষণা করলো, আজ একটা দারুণ সারপ্রাইজ আছে সবার জন্য। কি সারপ্রাইজ? সবাই কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল। জাস্ট আ মিনিট বলেই সব আলো নিভিয়ে দিল আবির। দিয়া ভাবলো এইবার বুঝি আবির তার মনের কথা জানাবে সকলকে। দিয়া এতদিনের আশা পূর্ণ হতে চলেছে। চোখ বোঝো সবাই, আবির বলে উঠল। সকলের সাথে সাথে দিয়াও চোখ বন্ধ করলো। দিয়ার এবার বুক ধুকপুক করতে লাগলো। মনে হলো এই বুঝি তার হার্ট বন্ধ হয়ে এলো। 1 মিনিট পর আবির সবাইকে চোখ খুলতে বলল। সবাই চোখ খুলল, সাথে দিয়াও। আবির দাঁড়িয়ে আছে সলজ্জ হাসি মুখে, আর তার হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে সুকন্যা, দিয়ার বেস্ট ফ্রেন্ড সু। সু, তুই? দিয়া হকচকিয়ে গেল। সুকন্যা কিছু না বলে লজ্জিত হাসি মুখে মাথা নামিয়ে নিল। ইয়েস দিয়া ম্যাডাম, তোমার বেস্ট ফ্রেন্ড। আসলে অনেকদিন ধরে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছিলাম না একে অপরকে। পরশু ওকে প্রপোজ করেছি, ও ইচ্ছা করেই তোমায় কিছু বলেনি। ভেবেছিলাম তোমায় সারপ্রাইজ দেবো। তা কেমন লাগলো সারপ্রাইজটা? দারুণ, দুজনকে খুব মানিয়েছে পাশাপাশি। উচ্ছ্বসিত অভ্যাসগত করতালি দিলেন। দিয়ার মুখ দিয়ে কথা সরছিল না। সদ্য মন ভেঙে কাচের মতো চূর্ণ বিচূর্ণ হয়েছে। তা সে শক্তি বা কই যে কথা ঠেলে গলা দিয়ে উগরাবে। প্রাণপণে চোখের জল আটকালো, দাঁতে দাঁত চেপে কৃত্রিম হাসি এনে বলল, আরে বাহ, এ তো পুরো রাজ্যটুক। যা বকিস না। সুকন্যার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। বুকে পাথর চাপা দিয়ে সুকন্যাকে জড়িয়ে ধরল দিয়া। এক নিঃশ্বাসে বলল, সু, তুই নিজেও জানিস না তুই কাকে পেয়েছিস জীবনে। আগলে রাখিস মূল্যবান সম্পদটাকে। সম্পদটা নয়, বল সম্পদ দুটো। কেন? বারে। সুকন্যা দিয়ার গাল দুটো আলতো করে টিপে দিয়ে বলল, তুইও তো আমার জীবনে একটা মূল্যবান সম্পদ। এ যুগে তোর মতো ভালো বন্ধু কটা পাওয়া যায় শুনি। হাসতে থাকে দিয়া, খুব হাসতে থাকে। আরে তোমার আবার কি হলো দিয়া, এভাবে হাসছো যে? হাসছে আমি নিজের উপর আবির, নিজের উপর। তোমরা দুজনেই আমার কত কাছের বন্ধু। এইভাবে লুকিয়ে প্রেম করলে আমি টেরটাই পেলাম না। কি বোকা, তাই না? আমি কি বোকা। বলেই আবার হাসতে থাকলো। তোকে ভালোই বোকা বানালাম আমরা। সুকন্যা হেসে বলল, তবে জানিস এই বদ বুদ্ধিটা আবিরের। আমি বারবার বলেছিলাম বলে দিই তোকে। ইটস ওকে মাই ডিয়ার, দিয়া বলল। আচ্ছা আমি তাহলে আসি এখন। কি এখনই চলে যাবে? আরে কেকই তো কাটা হলো না, ডিনারটাও তো বাকি। আই অ্যাম সো সরি আবির, আসলে শরীরটা বড্ড খারাপ করছে, খুব মাথা যন্ত্রণা করছে। আজ আমি যাই, প্লিজ পরে একদিন আসবো, প্রমিস। সে কি রে, এই তো ভালো ছিলি, হঠাৎ কি হলো? সুকন্যা ব্যস্ত হয়ে পড়ে। আরে অত টেনশন করার কিছু নেই, বাড়ি গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তুমি একা যেতে পারবে তো? না আমি ড্রপ করে দেবো। আরে না না, আমি একাই যেতে পারবো, তুমি ব্যস্ত হও না আবির। আজ তোমার বার্থডে,
আই মিন তোমাদের সবার এনজয় ডে। বিধ্বস্ত রিয়া কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এলো। কোনো রকমে বাড়ি ফিরল দিয়া। ও বাড়িতে ফিরতেই মা অবাক হয়ে গেলেন। এ কী রে, আবিরের জন্মদিনের অনুষ্ঠান এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? না, আসলে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই চলে এসেছি। কেন রে, কি হয়েছে? কিছু হয়নি গো, মাথাটা ধরেছে খুব। ঘরে গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ঠিক তো? যদি খুব শরীর খারাপ হয় তাহলে কি বলবি, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাব। আরে না না, সিরিয়াস কিচ্ছু না। তোমরা শুধু শুধু এত টেনশন করো। ঘরে গিয়ে একটু ঘুমিয়ে নিলেই আমি ফ্রেশ হয়ে যাব। আচ্ছা বেশ, তাই যা। তবে শরীর বেশি খারাপ লাগলে ডাকিস কিন্তু। টলতে টলতে সিঁড়ি দিয়ে নিজের দোতলার ঘরে ঢুকেই দরজা ভেতর থেকে বন্ধ করে দিল দিয়া। আয়নাটার সামনে গিয়ে সে দাঁড়ালো। লেডিস ব্যাগটা জোরে খুলে ফেলে ছড়িয়ে দিল বিছানায়। কানের দুল দুটো খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। চোখের কাজল মুছে ফেললো হাত দিয়ে ঘষে। চুলের ক্লিপ খুলে ফেললো। একরাশ কালো চুল চোখে মুখে পড়তে লাগলো। কাজল লেপটা মুখে উস্কো খুস্কো চুল এসে পড়ে রিয়াকে দেখতে পাগলিনীর মতো লাগছিল। মাটিতে বসে পড়ল দিয়া। কাঁদতে লাগলো অঝরে। মনে জমে থাকা এক দীর্ঘকায় কালবৈশাখীর মেঘ ভেঙে পড়ল বৃষ্টি হয়ে। একে একে সমস্ত ঘটনা মনে পড়ছিল তার। তুহিন, আবির, সুকন্যা সবার মুখ ঝাপসা হয়ে ভেসে উঠল দিয়ার চোখের সামনে। তার মনে হচ্ছিল সবাইকে সে অনেকটা ভালোবেসেছে, কিন্তু প্রত্যুত্তরে কি পেয়েছে? সবাই তার ভালোবাসাকে দুমড়ে মুচড়ে জ্বালিয়ে দিয়েছে। হয়তো এরপর মা বাবা ছাড়া দিয়া আর কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। হয়তো কোনো বেস্ট ফ্রেন্ডকেও আর রাখবে না তার জীবনে। এরপর হয়তো অন্য দিয়ার জন্ম হবে, যার মনটা আর আগের দিয়ার মতো ফুরফুরে সবুজ নয়, হবে রুক্ষ শুষ্ক একটা মরুভূমি, যেখান থেকে জন্ম নেয় শুধুই লু, কোনো মিঠে দক্ষিণা বায়ু নয়। কয়েকটা সপ্তাহ কেটে গেল। সে হাসি খুশি প্রাণোচ্ছল দিয়া আর নেই। তুহিনের থেকে আবিরকে সে আরও বেশি ভালোবেসেছিলাম। তাই এই কষ্টটা বুকে লেগেছে দ্বিগুণ জোরে। কেমন গম্ভীর রাগী দিয়ার জন্ম হয়েছে, সবসময় শুধু কাজ আর কাজ নিয়েই পড়ে থাকে। পছন্দের রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাওয়া নেই, রাস্তা ধারে দাঁড়িয়ে ফুচকা খাওয়া নেই, বাড়ি ফিরে মা বাবার সাথে বসে হাসি মজা ইয়ার্কি নেই, দেরি করে ঘুম থেকে ওঠা নেই। সকাল থেকে রাত শুধুই ল্যাপটপের সামনে বসে থাকে। সুকন্যাও আর ব্যবহারে অবাক হয়ে গেছে। এই দিয়াকে তো আমি চিনি না, এ কোন দিয়া? অফিসে আজকাল কাজ ছাড়া কারোর কথা কোনো বাড়তি কথা বলে না, এমনকি সুকন্যার সাথেও নয়। সুকন্যা একদিন তার সাথে জোর করে কথা বলতে এসেছিল। কি হয়েছে বলতো তোর? এমন অদ্ভুত আচরণ কেন করছিস বলতো? সুকন্যা, আমার কাজ আছে, প্লিজ রাস্তা ছাড়। সুকন্যা, দিয়া তুই যে আমার আগে বলে রাখতিস। আরে ইয়ার, তুই শোন না, আমার কাজ আছে। তুই কেন এরকম করছিস বল না দিয়া। আমার তোর এই আচরণ একদম ভালো লাগছে না। কেমন অ্যাভয়েড করছিস আমায়? কি হয়েছে তোর বল না। আমি কি না জেনে তোকে কষ্ট দিয়ে ফেলেছি কোনোভাবে? বল না প্লিজ। ওফ সুকন্যা, ন্যাকামি বন্ধ কর। আর তোর লাইফে তো কথা বলার লোক আছে, আমি কথা না বললেই হবে, অত ভাবার কি আছে? আরে ইয়ার, হয়েছেটা কি তোর? দিয়া কোনো উত্তর না দিয়েই চলে গেল সামনে দিয়ে। আজকাল শুধুই কাজের দিকে মন দেয়। অফিসে দিয়ার বস যথেষ্ট খুশি। দিনে দিনে তার উন্নতি হচ্ছে। সম্প্রতি দিয়ার পদোন্নতিও হয়েছে। আগে দিয়া আর সুকন্যা ছিল একই পদে, বর্তমানে দিয়া সুকন্যা থেকে উঁচু পদে আছে। পদোন্নতির স্যালারি আরও দিয়ার বিশেষ ব্যবহারের পরিবর্তন হলো না। ও চোখে মুখে এতটুকু খুশির আমেজও দেখা গেল না। সুকন্যা আবির ফোন করে কনগ্রাচুলেট করেছিল ওকে, ও শুধু থ্যাঙ্কস বলে ফোন রেখে দিয়েছে। পছন্দের খাওয়া দাওয়া, জামা কাপড়, সাজগোজের প্রতি নেশা, এসব তো অনেক আগেই দিয়ার কাছ থেকে বিদায় নিয়েছে। তার বাবা মা সবটাই জানেন। তারা যথেষ্ট কষ্ট পান মেয়ের এরকম পরিবর্তনে। অনেক কষ্টে অনেক চেষ্টা করেন যাতে কিছুটা হলেও তার রক্ষতাটুকু দূর হয়। তবু কোনো ফল হয় না। দিয়া শুধুই কর্তব্য পালন করে সকলের প্রতি, রোবটের মতো। মন বস্তুটি যেন ওর আর নেই। এইভাবে 4 মাস কাটার পর একদিন দিয়া যখন ব্রেকফাস্ট করতে বসেছে, হঠাৎ দিয়ার মা বললেন, আমি আর তোর বাবা বিয়ে ঠিক করেছি, তৈরি হয় বিয়ের জন্য। আমি বিয়ে করব না। পাগলামি করো না দিয়া, পরের বছরই 28-এ পা দেবে। এখন বিয়ে না করলে কবে করবে? মা প্লিজ,
আমি তো বলেছি আমি বিয়ে করব না, কতবার রিপিট করবো এক কথা? দেখো দিয়া, আমরা শুধু বলেছি তোমায় বিয়ে করতে হবে, তোমার বিয়েতে মত আছে কিনা একবারও জানতে চেয়েছি। মা, এ তুমি কি বলছো? আমার মত ছাড়া আমার বিয়ে? তোমার মতো তো সেই কলেজ জীবন থেকেই মেনে আসছে আমার মা আমার। আর আগেকালায় বললেন দিয়ার মা, কখনো তুহিন কখনো আবির, অনেক হয়েছে নিজের পছন্দে চলা, এবার বাবা মার কথা মানো দেখি। তিতু হও, সারা জীবন আমরা তোমার ঘাড়ে নিয়ে চলতে পারবো না। মা, আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি? হ্যাঁ হয়ে গেছো, এত বয়স হতে চললো, কদিন আর ধিঙ্গিপনা হয়ে ঘুরে বেড়াবে শুনি? এমনিতেই তোমার জন্য কম ঝুঁকি পোয়াতে হয়নি, কিন্তু আর না বাপু, এবার বিয়ে করো, করে আমাদের রেহাই দাও। এ কি গো, তুমি দিয়াকে এইভাবে বলছো কেন? দিয়ার বাবা অবাক হয়ে বলে উঠলেন, তুমি থামো তো, তোমার প্রশ্রয়ে না আজ ওর এই দশা। আদর দিয়ে বাদর করেছো, আর শুধু আমি বলবো, তুমি আর তোমার মেয়ে শুনবে। শোনো দিয়া, এই বিয়ে তোমায় করতেই হবে বলে দিলাম, আর যদি না করি তো তোমায় 1 সপ্তাহ সময় দিলাম এ ব্যাপারে সিদ্ধান্ত জানানোর জন্য। যদি বিয়েতে রাজি না হও, এ বাড়ির পাট তোমাকে চুকবে, অন্য বাড়ির খুঁজে নিও থাকার জন্য। দিয়া কোনো উত্তর দিল না। যে মা তার বন্ধুর মতো, তার এমন ব্যবহারে দিয়া হতবাক হয়ে গেল। তাই কিছু না বলে চুপচাপ অফিসের জন্য বেরিয়ে গেল সে। অন্যদিকে দিনের পর দিন দিয়ার কাজের আরও উন্নতি হওয়ায় এক সুবর্ণ সুযোগ এসে গেল তার কাছে। অফারটা নিয়ে এলেন সবাই, বসই। দিয়া যে কোম্পানিতে কাজ করে তার মেইন অফিস মুম্বাইতে, আর একটা শাখা হলো কলকাতার অফিসটা, যেখানে দিয়া এতদিন কাজ করছিল। গতবারের মিটিংয়ে দিয়ার অসাধারণ প্রেজেন্টেশনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন কোম্পানির ওপর মহলের মানুষরা। তারা দিয়াকে মেইন অফিসে নিয়ে যেতে চান, মুম্বাই। একবার বাড়িতে কথা বলে দেখতে হবে স্যার। নিশ্চয়ই, বাড়িতে কথা বলো, 2 সপ্তাহ টাইম আছে তোমার হাতে। তবে আমার পার্সোনাল মত যদি চাও তো আমি বলবো, এরকম অফার সচরাচর আসে না। তোমার যখন এসেছে হাতছাড়া না করাই ভালো। ওকে স্যার, থ্যাংক ইউ। দিয়া বাড়িতে ফিরে মা বাবাকে বলল, তোমাদের আর চিন্তা করতে হবে না, আমি তোমাদের বোঝা বলছিলে না, আর বেশি দিন আমায় সহ্য করতে হবে না। এমন কেন বলছিস মা? দিয়ার বাবা বললেন, কোম্পানি চাই আমি মুম্বাইয়ের মেন অফিস জয়েন করি, আর আম্মুও এই ব্যাপারে রাজি। জাস্ট 2-3 সপ্তাহ, তারপরই আমি মুম্বাই রওনা দিচ্ছি। তুই মুম্বাই চলে যাবি? সত্যি? দিয়ার মা খুশি হলেন। তোমার জন্য এটা একটা সুখবর আমি জানি, আর কয়েকটা সপ্তাহ আমি কলকাতায় আছি, তারপরেই। বাবা, খুব ভালো। আর বিয়ের ব্যাপারে কি ভাবলে? মা, ওই ব্যাপারে আমার মতামত সকালেই জানিয়ে দিয়েছি, এখন নতুন করে আর কি জানাবো? এত জেদ কেন রে তোর মেয়ে? 2বার কষ্ট পেয়েছিস বলে কি 3য়বার কষ্টই পাবি? একবার আমাদের পছন্দকে ভরসা করে দেখ না মা। কি আশ্চর্য, আমি তো বললাম আমার বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছা নেই। এক কথা কেন বারবার বলো? দিয়া সিঁড়ি বেয়ে দোতলায় নিজের ঘরে চলে গেল। মায়ের এমন অদ্ভুত আচরণে খুব অবাক হয় দিয়া, সাথে কষ্ট পায় ভীষণ। তার জীবনের কষ্টগুলো সবটাই মা জানি, তবুও এমন কঠোর ব্যবহার কিভাবে করছে মা? ছোট থেকেই মা খুব একটা বকাবকি করেনি ওকে। পরীক্ষার রেজাল্ট ভালো না হলেও কেউ একটাও কঠিন কথা বলেনি। উল্টে দুজনেই ওকে উৎসাহ জুগিয়ে এসেছেন, ঠিক যেন আবিরের মতো। আবিরের মধ্যে মা বাবার ছায়া দেখেছিল বলেই সে আবিরের প্রত্যাখ্যানটা মেনে নিতে পারেনি। তুহিনের ব্যাপারটা ছিল একদম আলাদা। সে শুধুই একটা অভ্যাস ছিল, যেটা থেকে সে বেরিয়ে আসতে পারছিল না। আবিরে ছিল তুহিনের সাথে এই গুণধরা পচনশীল সম্পর্ক থেকে বেরিয়ে আসার হেতু। দিন শেষে আসলে সব মানুষই একা, কেউ বোধহয় মনের ভিতরে জমে থাকা কষ্ট মুছিয়ে দিতে পারে না। বলা ভালো চায় না, নিজের মনেই বিড়বিড় করে দিয়া সকালের অ্যালার্ম সেট করে ঘুমোতে গেল। পরের দিন সকালে অফিস গিয়ে বসের সাথে দেখা করলো দিয়া। আমি মুম্বাই যেতে রাজি স্যার। বাহ দিয়া, ভেরি গুড। জানতাম তোমার মতো বুদ্ধিমতী মেয়ে এরকম সিদ্ধান্তই নেবে। কিন্তু তুমি যে কালই বলে বাড়িতে জানিয়ে তারপর? হ্যাঁ স্যার, বাড়িতে জানিয়েছি। ও আচ্ছা, ওনারা রাজি? বাহ, খুব ভালো। হ্যাঁ স্যার, রাজি। আচ্ছা বেশ, পরের মাসের প্রথম সপ্তাহে তোমার রওনা দিতে হবে। স্যার। দিয়া ভাবলো সঠিক সিদ্ধান্তই সে নিয়েছে। এ শহরের কেউ তাকে চায় না, এর থেকে অচেনা শহরে চলে যাওয়া ভালো। বসের ঘর থেকে বেরিয়ে আসার সময় সুকন্যার সাথে দেখা দিয়ার। শুনলাম তোর মুম্বাই যাওয়ার খবরটা। সত্যি কত বদলে গেছিস তুই এই কমাসে। আমি যে দিয়াকে চিনতাম সে কলকাতা ছাড়া কিছুই বুঝতো না।
গলা ভারী হয়ে আসে সুকন্যার। আমার সাথে কথা বলবি না জানি, আমিও বলবো না, শুধু একটাই কথা বলবো, কনগ্রাচুলেশনস, উইশ ইউ আ হ্যাপি জার্নি। সুকন্যা চলে যাচ্ছিল, দিয়া পিছু ডাকলো, শোন। শু? তুই আমায় শু বললি দিয়া? আনন্দের চোখে জল এসে গেল সুকন্যার। হ্যাঁ রে, এতদিন তোর সাথে খারাপ ব্যবহার করেছি অনেক, তার জন্য সরি রে। সুকন্যা ছুটে এসে দিয়াকে জড়িয়ে ধরল। দিয়াও এতদিন পর কেঁদে ফেলে, চোখের জল আটকাতে পারে না। দিয়া মুম্বাই কি না গেলেই নয়, থেকে যায় না ইয়ার কলকাতায়? না রে, আমায় যে যেতেই হবে, আর তো ফেরার উপায় নেই। আচ্ছা বেশ, তাহলে প্রমিস কর। কি প্রমিস করবো শু? মুম্বাই গিয়ে আমায় মাঝে মাঝেই ভিডিও কল করবি? আচ্ছা বাবা, করব। দিয়া ভাবলো, সত্যি সুকন্যাকে সে এতদিন শুধু শুধু দূরে সরিয়ে রেখেছিল। সুকন্যার তো এতে কোনো দোষ ছিল না, আবির ওকে ভালোবাসেনি, এ তো ওর নিজের ভাগ্যের দোষ। সুকন্যার দোষটা কোথায়? সুকন্যা আজও জানি না যে দিয়া আবিরকে মনে মনে ভালোবাসত, জানলে হয়তো সে নিজেই সরে যাবে ওদের রাস্তা থেকে। না, আমাকে যেতেই হবে কলকাতা ছেড়ে। আমি চাই না সু ও আমার মতো একটা কঠিন রাস্তা পার করুক। দীর্ঘশ্বাস ফেলে দিয়ে চলে যায়। বাড়ি ফিরতেই আর এক দফা চমকের মুখোমুখি দিয়া। সে ফিরতেই মা বলেন, শোনো, তোমায় তো বারবার বলার পরও বিয়েতে রাজি হলে না, তাই আজ রাতে তোমার এ বাড়িতে খাওয়া বন্ধ, বাইরে থেকে খাবার এনে খাও। মানে কি মা? কেন, তুমি বোঝোনি? আমি তো হিব্রু ভাষায় কথা বলিনি, বাংলাতেই বলেছি। তোমার মতো বেয়াদব মেয়ের জন্য আমি রান্না করতে পারবো না হাত পুড়িয়ে। বেশ, তোমায় রান্না করতে হবে না, আমি নিজেই রান্না করে নেব। না, একদম না, এটা আমার রান্নাঘর, তোমার মতো অলক্ষীকে এই ঘরে ঢুকতে দেব না। তুলিকা, তুমি কি একেবারেই পাগল হয়ে গেছো? কাকে কি বলছো তুমি? যাকে তুমি অলক্ষী বলছো সে তোমার মেয়ে, সারাদিন খাটাখাটনি করে সবে ফিরল মেয়েটা, আর তুমি? শোনো, আর ওই মেয়ের হয়ে সাফাই গেও না, কেমন? কদিন এভাবে ঘুরে বেড়াবে শুনি, বিয়ে থা করবে না? বেশ বেশ, এত কথা তো দরকার নেই, আমি বাইরে থেকে খাবার অর্ডার দিচ্ছি, এবার খুশি? দিয়া গম্ভীর গলায় বলল। কি রকম বাচাল মেয়ে দেখেছ, তবুও বিয়েতে রাজি হবে না উনি, বেহায়া কোথাকার। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত দিয়া এত অপমান সহ্য করতে পারছিল না, কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেল। গভীর রাতে একটা চিৎকার শুনে ঘুম ভেঙে গেল দিয়ার। চিৎকারটা আসে মা বাবার ঘর থেকে। চিন্তিত দিয়া তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দৌড়ে মা বাবার ঘরের দিকে গেল। মা বাবার ঘর থেকে এক কান্না ভরা গলায় তীব্র চিৎকার আসছে। কোনো রকমে পরিমরি করে দিয়া সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। মা বাবার ঘরে ঢুকতেই হতভম্ব হয়ে গেল সে। তার মা বাবার ঘুমের ওষুধের শিশিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আর কাঁদতে কাঁদতে বলছেন, আর আমি বাঁচতে চাই না, এই শিশি আজ আমি খালি করে দেব, আর এত অশান্তি পোষাচ্ছে না। বাবা কিছুতেই শান্ত করতে পারছেন না মাকে। এ কি মা, এরকম করছো কেন, কি হয়েছে? নিজে যত নষ্টের গোড়া হয়ে আবার জিজ্ঞেস করছো কি হয়েছে? লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছো? তোমার মতো মেয়ের মা হয়ে বাঁচার চেয়ে মরে যাওয়া অনেক সম্মানের, বুঝলে? কেন, কি করেছি আমি? থাক মা গো, এতদিন যখন বোঝুনি কি হয়েছে, আর তোমায় এ জন্মে বুঝতে হবেও না। তার চেয়ে আমি বরং মরি, আমি মরার পর তুমি সব বুঝবে। কাঁদতে থাকেন দিয়ার মা। মা প্লিজ, শিশিটা এক্ষুনি সরাও, সরাও বলছি। তার মা তবুও কাঁদতে থাকেন। দিয়া মাকে বুকে টেনে নেয়। কি হয়েছে বলো, তুমি কেন এরকম করছো? তুমি না থাকলে আমার বাবার কি হবে ভেবে দেখেছো? আচ্ছা বেশ, তুমি বলো আমি কি দোষ করেছি? কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি সব শুনবো। সত্যিই তো কথা দিচ্ছিস? হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, তোমার সব কথা আমি শুনবো। আচ্ছা বেশ, তাহলে শোনো, তোমায় বিয়েতে রাজি হতে হবে। আচ্ছা মা, আমি বিয়ে করব, তোমার পছন্দের ছেলেকেই করব, এবার খুশি? সত্যি? দিয়ার মা পরম আনন্দে জড়িয়ে ধরলেন মেয়েকে। বেশ, আমি তাহলে কালই আমার বান্ধবী রুমিতাকে ফোন করব। বেশ, তাই করো। এখন শিশিটা রাখো আর ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে। হ্যাঁ রে মা, তুই যে আমায় কতগুলো শান্তি দিলি নিজে জানিস না, তোর বিয়েটা দেখে আমি শান্তিতে মরতে পারবো। মা খবরদার, একদম এ ধরনের কথা তুমি বলবে না। তোমাদের ভালো রাখার জন্য আমি যতদূর যেতে হয় যাব, বেশি দূর যেতে হবে না, কেবল ছাদনাতলা পর্যন্ত গেলেই হবে। বলেই হাসতে লাগলেন মা। হাসিতে যোগ দিলেন বাবাও। বেশ, আমি যাব। দিয়া ভাবল, নিজের পছন্দের রাস্তায় এগিয়ে তো বারবারই বিফল মনোরথ হয়ে ফিরেছে, এবার না হয় একবার মা বাবার দেখানো রাস্তা হেঁটেই দেখা যাক।
নতুন করে তো হারাবার কিছুই নেই তার। পরের দিন রবিবার, ছুটির মেজাজ শহরের আনাজ কানাজ জুড়ে। সূর্যদেবও আলস্য ভরে আর মোড়া ভাঙছেন। সকালেই দিয়ার মা তুলিকা ফোন করে তার কলেজ জীবনের বান্ধবী রুমিতাকে ফোন করে। রুমিতা মাসির ব্যাপারে কমই শুনেছে দিয়া, শুধু এইটুকুই শুনেছে যে বিয়ের পরই রুমিতা মাসি স্বামীর কাজের সূত্রে মুম্বাইয়ে থাকে। কলকাতায় সেভাবে আসাও হয় না ওদের, তাই সামনাসামনিও দিয়া কখনো দেখেনি ওদের কাউকে। এমনকি দিয়ার মায়ের সাথেও বহুদিন যোগাযোগ ছিল না রুমিতা মাসির। 1 সপ্তাহ আগে হঠাৎ রুমিতা মাসি নিজে থেকেই ফোন করে নিয়ে বাড়িতে তার একমাত্র ছেলের সাথে বিয়ে দিতে চান দিয়ার। ব্যাস এইটুকুই জানে দিয়া। হ্যালো রুমিতা বলছিস? আমি তুলিকা বলছিলাম। তোরা কলকাতায় কবে আসছিস? কলকাতায় আসার কথা জিজ্ঞেস করছিস? দিয়া মা তো রাজি হয়ে গিয়েছে এই বিয়েতে। রে, তুলিকা বলতে লাগল। মেয়েটা এতদিন পর সঠিক পথে এসেছে, কি যে আনন্দ হচ্ছে কি বলবো। আরে ঠিক আছে, কম বয়সী ছেলে মেয়ে, ওরা জীবনের কতটুকু দেখেছে বল, ভুল তো ওদের হতেই পারে। হ্যাঁ তা ঠিক। তোরা কলকাতায় কবে আসছিস বল? পরের সপ্তাহে যাচ্ছি। কোন ডেটে যাচ্ছি সেটা দীপের বাবার সাথে কথা বলে জানাচ্ছি, ওকে? আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখেই প্রচণ্ড খুশি মনে তুলিকা রান্নাঘরের দিকে গেলেন। যাওয়ার আগে দিয়াকে বলে গেলেন, আর সব খাবার তোর পছন্দের বানাবো মা। আচ্ছা সে না হয় বানিও, কিন্তু এই রুমিতা মাসির ছেলের কি নাম যেন? দীপমাল্য নন্দী। নামটা কেমন যেন আগে শুনেছি মনে হচ্ছে। না না, আগে শুনবি কীভাবে, ধুর, তুই কি চিনিস নাকি ওকে? না চিনি না তো, কিন্তু নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। আচ্ছা মা, ওই দীপমাল্য কী করে? কোনো চাকরি করে না ব্যবসা? আহা, অত এখনই জেনে কাজ নেই তোমার। আগে ওরা আসুক তো কলকাতায়, তারপর দীপমাল্যর মুখ থেকে না হয় সবটা শুনবি, কেমন? তুলিকা মুচকি হেসে রান্নাঘরের দিকে চলে গেলেন। অন্যদিকে দিয়ে কিছুতেই মনে করতে পারছি না যে নামটা কোথায় শুনেছে। যেখানেই শুনি রুমিতা মাসিরা এলে সব পরিষ্কার হয়ে যাবে, এইভাবেই দিয়া নিজের ঘরে চলে গেল। পরের সপ্তাহে শুক্রবার কলকাতায় এসে পৌঁছলেন রুমিতারা। রুমিতা, তার স্বামী ঈশান এবং তাদের একমাত্র মেয়ে দীপমাল্য। ওগো শুনছো? দিয়া কোথায় তুই? শুনে যা। তুলিকা ভীষণ উৎসাহে সকলকে ডাকাডাকি করতে শুরু করলেন। কি হলো, এত হাঁকডাক কেন? দিয়ার বাবা অবাক হয়ে প্রশ্ন করলেন। বাহ, হাঁকডাক করবো না? কই মা, ডাকছিলে? হ্যাঁ রে হ্যাঁ, রুমিতারা আজ দুপুরে কলকাতায় পৌঁছেছে। আমরা কালই সন্ধ্যায় ওদের বাড়ি যাব। কালই? হ্যাঁ কালই দিয়া, কিন্তু আমায় কথা দিয়েছিলে আমার সব কথা তুমি শুনবে। আচ্ছা মা, তাই হবে। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তুলিকা দিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন, শোন মা, অনেক কাজকর্ম হয়েছে, কাল সন্ধ্যাবেলায় ওদের বাড়ি যেতে হবে। একটু সাজগোজ কর দেখি এবার। উফ মা, তুমি না? আচ্ছা বেশ, আমি কাল সাজগোজ করেই যাব। এবার খুশি? একদম। যা এখন ঘরে গিয়ে রেস্ট নে, আবার ল্যাপটপ নিয়ে বসিস না যেন। ওকে মাদার ইন্ডিয়া। দিয়া হাসতে হাসতে নিজের ঘরে চলে গেল। এতদিন পর দিয়াকে হাসতে দেখে আশ্বস্ত হলেন দিয়ার বাবা আর মা। পরের দিন সকাল থেকেই তুলিকার ব্যস্ততার শেষ নেই। আলমারি চষে সমস্ত শাড়ি বের করে ফেলেছেন, তবু কোনো শাড়িই পছন্দ হচ্ছে না তার মেয়ের জন্য। উফ মা, সব পরা শাড়ি তো যথেষ্ট সুন্দর, যে কোনো একটা পরে গেলেই তো হবে। না, হবে না। কোন শাড়িতে নিজেকে মানায় সেটাও তো জানিস না, খালি আকারেই বড় হয়েছিস। মা শোনো, ওই দীপ না কি যেন নাম, ওর যদি আমায় ভালো লাগার হয়, আমায় সাধারণ রূপেই দেখে তার পছন্দ হবে। আর যদি না হয় তাহলে সোনার শাড়ি পরিয়েও কোনো লাভ হবে না, বুঝলে? হ্যাঁ, এই কথাটা অবশ্য তুই ভুল বলিসনি। তুহিনের পছন্দ ছিল নীল, আবিরের কালো। ওদের পছন্দের ড্রেস পরেও কিন্তু ওদের মন জয় আমি করতে পারিনি। কাজেই আমি আজ খুব সাধারণ একটা শাড়ি পরেই যাব, আর সাজগোজ আর 5টা দিনের মতোই করব। তোর যুক্তিতে ভুল নেই মা। আচ্ছা বেশ, তাহলে তাই হোক। সন্ধে হতেই দীপমাল্যতার বাড়িতে কলিং বেলের শব্দ হলো। দিয়ার বাবা মা খুব উচ্ছ্বাসিত, কিন্তু দিয়ার মুখে হাসি নেই, আর 5টা দিনের মতোই সাধারণ সাজে এসেছে। তার বারবার সেই সন্ধ্যাটার কথা মনে পড়ে যাচ্ছে, যেদিন নিজেকে কালো পোশাকে মুড়ে একজনের দরজার কলিং বেল বাজিয়েছিল, কিন্তু দরজার ওপারের মানুষটা তার মনটাকে কাগজের মতোই মুচড়ে ফেলে দিয়েছিল। মনে পড়ছিল সেই সন্ধ্যাটার কথা,
যেদিন সে নীল শাড়ি পরেছিল আর পাশের জন তাকে পশুর মতোই অপমান করছিল। তাই দিয়া নির্বিকার মুখে দাঁড়িয়েছিল। রুমিতা এসে দরজা খুললেন। আরে আরে এসো এসো, ভেতরে এসো। কই গো শুনছো? দেখো কারা এসেছেন। রুমিতা ওদের ডাইনিংয়ের সোফাটায় বসতে বললেন। তোমরা কি খাবে বলো, চা না কফি? ঈশান এসে বললেন রুমিতার পাশে। আমরা তো চা, তবে দিয়া কফি ভালোবাসি। আচ্ছা বেশ। সুবীর শোনো তো একবার এদিকে। হাঁক দিতেই একজন এসে হাজির। আজ্ঞে ম্যাডাম, 2 চা আর একটা কফি নিয়ে এসো তো। ওকে ম্যাডাম। সুবীর চলে গেল। রুমিতারা অবস্থাপন্ন মানুষ, রাজপ্রাসাদের মতো বাড়ি গাড়ি আর বাড়িতে প্রচুর কাজের লোক। তারপর দিয়া মা, কেমন চলছে তোমার? এই তো ভালোই। আপনারা কেমন আছেন আন্টি? আপনারা? অট্ট হাসিতে হেসে পড়লেন রুমিতা। এই তুলি, তোর মেয়ে আমাকে আপনি করে বলছে। আরে তুমি বলো তুমি, আমি তো তোমার মায়ের ক্লাসমেট ছিলাম। ও একটা পাগল, কাকে যে কি বলে। বলেই দিয়াকে আলতো ধাক্কা দিলেন তুলিকা। দিয়া, তোমার মন কোন দিকে? আজ এত গম্ভীর কেন? হাসতে কি কষ্ট হয়? মার বকুনি খেয়ে দিয়া কৃত্রিম হাসি হাসল। আহা, অত বকিস না তো তুলি। তোর মেয়ে যথেষ্ট মিষ্টি। মিষ্টি না ছাই, তুই তো জানিস না। রুমি, তাই বলছিস? হ্যাঁ হ্যাঁ, খুব জানি, তুই থাম তো। তা দিয়া মা, তুমি এত চুপচাপ কেন? তোমার যা জিজ্ঞাসা আছে বলো, কোনো সংকোচের দরকার নেই, এটা তোমারও বাড়ি। আন্টি, আমি আসলে দীপমাল্য বাবুর সাথে একটু কথা বলতে চাই। আরে এই কথাটা বলতে এত ইতস্তত করছো? রুমিতা হেসে উঠলেন। ইতিমধ্যে দীপমাল্যর বাবা ঈশানও সেখানে এসে সকলের সাথে গল্প জুড়েছেন। তিনি দোতলার একটি ঘরের দিকে ইশারা করে বললেন, ওই ঘরে দীপ আছে, যাও মা, দুজনে যত ইচ্ছা কথা বলে এসো। একদমই তাই। রুমিতা বললেন, বিয়ের পর একসাথে সারাটা জীবন কাটাবে, দুজনকে খুব ভালোভাবে চেনা দরকার। দিয়া দীপমাল্যের ঘরের দরজায় নক করলো। দিয়া আসুন। দরজাটা ভেজানো ছিল। দিয়া ঠেলে ভেতরে ঢুকলো। চেয়ারে বসে একটা ম্যাগাজিনে মুখ গুজেছিল দীপ। দিয়া ঘরে আসতে ম্যাগাজিন থেকে মুখ তুলল সে। কিন্তু দীপকে দেখেই দিয়ার বড্ড চেনা চেনা লাগলো। কিন্তু কিছুতেই মনে করতে পারলো না কোথায় দেখেছি। এদিকে নামটাও খুব চেনা। যদি কোনো কিছু মনে না করেন একটা প্রশ্ন করি আপনাকে? অবশ্যই, নো হেজিটেশন। আপনার নাম শুনে কেমন যেন চেনা চেনা লাগছিল। এখন আপনাকেও দেখে কেমন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আগে দেখেছি। কোথায় দেখেছি বলুন তো? আপনি আমায় চেনেন না? না মানে চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না। ক্রিকেটে ইন্টারেস্ট কম আপনার, তাই তো? একদম ঠিক ধরেছেন। আমি স্পোর্টসের ব্যাপারে একদমই ইন্টারেস্টেড নই। তবে বাবা অবশ্য ক্রিকেট ভালোবাসে। বাই দ্য ওয়ে, আপনি কিভাবে জানলেন আমি ক্রিকেট ভালোবাসি না? মা বলেছে, তাই না? দীপ হাসি মুখে ঘাড় নাড়ল। আন্টি কিছু বলেননি। আপনি ক্রিকেট যদি ভালোবাসেন তবে আমায় চিনতেন। কীভাবে? আমি ঠিক বুঝলাম না। আমি বেশ কয়েক বছর ইন্ডিয়ায় ক্রিকেট টিমে খেলেছি, বোলার ছিলাম। আমার যখন 19 বছর বয়স তখনই আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে শুরু করি। জানেন, 25 বছর পর্যন্ত সকলে দীপমাল্য নন্দীকে টিমের অন্যতম সম্ভাবনায় বোলার হিসেবে দেখত। তাবড় ব্যাটসম্যানরাও আমার বলের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারতো না। সব কাগজের খেলার খবরের প্রথম পাতাতেই আমার ছবি বেরোতো। তারপর অনেক ঘটনা। তুখোড় বোলার দীপমাল্য পরিণত হলো এক দুর্বল প্লেয়ার। বল হতে থাকলো লক্ষ্যহীন। আস্তে আস্তে টিম আমায় দূরে সরিয়ে দিল। ব্যাস, ওই আর কি। ও আচ্ছা আচ্ছা, বোলার দীপমাল্য নন্দী। বাবার মুখে আপনার নাম শুনেছি। বাবাই আপনার ছবি কাগজে বেরোলে আমায় এনে দেখাতো। তাই আপনাকে এত চেনা চেনা লাগছিল। কিন্তু আমার ক্রিকেট কেন, কোনো খেলার প্রতি সেরকম আগ্রহ নেই। তাই আমি আপনার নাম ছবি দেখে থাকলেও মনে রাখিনি। ও আচ্ছা, আই এম সো সরি দীপবাবু। আপনার মতো এত বড় একজন মানুষ আর আমি বোকার মতো। ছি, নিজেকে বোকা বলছেন কেন দিয়া? ক্রিকেট সকলের পছন্দ নাই হতে পারে। সকলের পছন্দ কি সমান হয়? কিন্তু আপনি একটু আগে যেটা বলছিলেন যে 24-25 বছর পর্যন্ত খেলেছিলেন, কিন্তু তারপর অনেক দিন খেলার জগৎ থেকে দূরে আছেন। বলবো দিয়া, সবই বলবো। আপনার কাছে কিছু লুকোতে চাই না। আমি ছোট থেকেই পড়াশোনায় খুব একটা মনোযোগী ছিলাম না। সময় সুযোগ পেলেই মাঠে চলে যেতাম। তারপর ধীরে সেখানে গিয়েও কখনো ফুটবল, কখনো ক্রিকেট। আবার মা বাবা যথেষ্ট সাপোর্টিভ ছিলেন চিরকালই। তারা বুঝেছিলেন পড়াশোনা নয়, খেলাধুলাই আমার উন্নতির রাস্তা হবে। তাই নানা জায়গায় ক্রিকেটের কোচিং সেন্টারে ভর্তি করিয়েছিলেন।
তারপর অনেক লড়াই পরীক্ষা পেরিয়ে আমি আমার স্বপ্নের নাগাল পেলাম, চান্স পেলাম ইন্ডিয়ান ক্রিকেট টিমে ফার্স্ট বোলার হিসেবে। তখন আমার বয়স 19। জানেন দিয়া, শুরু থেকেই আমার পারফরমেন্স সকলের মন কেড়েছিল। সকলে আশাবাদী ছিল আমায় নিয়ে, আর আমিও আশা পূরণ করতে পেরেছি সকলের আশীর্বাদে। একটা সময় এমন ছিল যে একটা ওয়ান ডে ম্যাচে আমি নিজেই 5টা উইকেট কিনে নিয়েছি। তখন চারিদিকে শুধু দীপ মাল্য আর দীপ মাল্য। কাগজের পাতায় পাতায়, টিভির চ্যানেলে চ্যানেলে আমার খবর থাকতো। আমার বয়স যখন 23 বছর, তখন আমার জীবনে একটি মেয়ে আসে। তার নাম মুস্কান আগরওয়াল। ওর চোখ দুটো পাগল করে দিত আমায়। ও আসার পর যেন আমার কেরিয়ারে আরও উন্নতি হতে শুরু করলো। আমি মাঠে আরও অ্যাগ্রেসিভ হয়ে উঠলাম। মা বাবাও যথেষ্ট ভালোবাসতেন ওকে। মুস্কান তখন কলেজের 2nd ইয়ার। 2 পরিবার মিলে ঠিক করলেন মুস্কান কলেজ পাশ করলেই 4 হাত এক করা হবে। যথারীতি মুস্কান কলেজ পাশ করলো। তখন আমার বয়স 25-এর কাছাকাছি। ঠিক করা হলো এবার রীতিমতো ধুমধাম করে বিয়ে দেওয়া হবে। খবরের কাগজ আমাদের বিয়ের খবরটা ঘটা করে ছাপা হলো। কিন্তু এঙ্গেজমেন্টের দিন আমার আর আমার পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুস্কান নিখোঁজ হয়ে গেল হঠাৎ, কোথাও খুঁজে পাওয়া গেল না। পরে জানা গেল আমার ভালোবাসার মানুষটি আর আমার নয়, আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন সুনীত চোপড়াকে ভালোবাসে, তাই তাকেই সে বিয়ে করবে, আমায় নয়। সে কি? আমি মুস্কান চোপড়ার নামও শুনেছি। সে তাহলে আসলে ও সুমিতের বড় ফ্যান, তাই সুনীতকে পাওয়ার জন্য আমায় সেতু হিসেবে ইউজ করেছিল মাত্র। এছাড়াও সুনীত টিমের ক্যাপ্টেন। বুঝেছি। তারপর আর কি, আমি মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়লাম। এক সময় তো মনে হতো নিজেকেই শেষ করে দিই। যে মানুষের জীবনে ভালোবাসাই নেই, তার নাম খ্যাতি অর্থে আর কি যায় আসে। আমার পারফরমেন্স খুব খারাপ হতে শুরু করলো এরপর। এমনকি সুনীতও আমায় নিয়ে মুচকি মুচকি হাসতো। আমার মুস্কান ও সুনীতের কাঁধে মাথা রেখে আমায় দিয়ে ব্যঙ্গ করত। দীর্ঘশ্বাস ফেলে দ্বীপ পরপর কেবল নো বল, ফুট টস বল, যে বোলারের সামনে তাবড় ব্যাটসম্যানরাও সমঝোতে খেলতো, সেই বোলারকেও কেউ গ্রাহ্যই করতো না একসময়। ম্যাচের বেশিরভাগ ওভার বাউন্ডারি আমার বলেই হতে লাগলো। ফিল্ডার হিসেবেও আমার পারফরমেন্স খারাপ হতে শুরু করলো। একের পর এক সহজ ক্যাচ ফেলেছি হাত থেকে। এরপর কে আর আমায় টিমে রাখবে বলুন? এক বুক হতাশা নিয়ে দীপ বিছানায় বসে পড়ল। আপনি একটু জল খান, গলা শুকিয়ে গেছে আপনার। দিয়া জলের গ্লাসটা এগিয়ে দিল দীপের দিকে। অবাক হয়ে ভাবল, সে নিজে প্রকৃত ভালোবাসার কাঙাল, অথচ মুস্কান ভালোবাসা পেয়েও হেলায় হারিয়েছে অজান্তেই দীর্ঘশ্বাস ফেলে দিয়া। জানেন দিয়া, জল খেয়ে দীপ আবার বলতে শুরু করে। সে 25 বছর বয়সে ক্রিকেট দুনিয়া আমায় দূরে সরিয়ে দিয়েছে। যদিও শুধু আমায় বিফলতাই একমাত্র কারণ নয়। সুনীত পার্সোনালি আমায় পছন্দ করতো না। কারণটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। পারছি। কারণটা হলো মুস্কান। দীপ একটু থেমে বলতে শুরু করলো। তারপর আজ আমার 29 বছর বয়স। 4টে বছর মাঠ থেকে দূরে ঘরের কোনায় বসে আছি। আর মিডিয়ায় কথা তো ছেড়েই দিন, ওদের মধ্যে বেশিরভাগই রসিয়ে আমায় প্রশ্ন করতো মুস্কানের ব্যাপারে। কাটা খাই নুনের ছিটে দিত, নিজেদের মন গড়া গল্প লিখত রংচং মাখিয়ে। যে যত আমায় ব্যর্থতার খবর শোনাতে পারবে রসগ্রাহী করে, তার চ্যানেলের ততটি আরপি। বিশ্বাস করুন, দম বন্ধ হয়ে আসতো আমার। কতবার যে সুইসাইড অ্যাটেম্প্ট করেছি আপনি ভাবতে পারবেন না। নিহাত বাবা মার জন্যই বেঁচে গেছি বারবার। আপনার সব কথাই শুনলাম দীপ, শুধু এটাই বলবো, আপনি মনটাকে আরও শক্ত করতে শিখুন। কারণ মনে রাখবেন, নরম মাটিতে সবাই আঘাত করে বেশি। আপনার মতো মন আমারও ভেঙেছে, কিন্তু সেই কষ্ট আমার মনকে নরম করেনি, বরং করেছে ইটের থেকে শক্ত। এতটাই শক্ত যে কেউ দাঁত বসাতে পারবে না দিয়ার এই মনটাতে। আপনারও মন ভেঙেছিল আমার মতো? না, ঠিক আপনার মতো নয়, একটু অন্যরকম। দিয়া নিজের জীবনে যাবতীয় বৃত্তান্ত প্রকাশ করে দীপের কাছে। জানেন দীপ, এই জ্বালাগুলো আমার দুর্বল করতে পারেনি, বরং করেছে বেপরোয়া অপ্রতিরোধ্য। সেদিনের অলস ঘুমকাতুরে মেয়েটার আজ মুম্বাই থেকে ডাক এসেছে, ভাবতে পারেন? সবটা শুনলাম দিয়া, আপনি খুব স্ট্রং একজন মানুষ, খুব ভালো। এই জেদটা রাখুন, এই জেদই একদিন আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। সকলে আপনার মতো একটা স্ট্রং হয় না। এখানে তো ভুলটা করলেন দীপ, শুধু আমি না, প্রত্যেকটি মানুষের মধ্যেই এই জেদ ঘুরে দাঁড়ানোর সাহস আছে, কিন্তু সুপ্ত আছে।
আপনার মধ্যেও আছে, শুধু ভেতরের সিংহটাকে জাগাতে হবে। কে বলতে পারে, হয়তো আপনি আগের দীপমাল্য নন্দীর চেয়েও বেশি ভালো পারফরমেন্স করতে পারবেন, হতে পারবেন বিশ্বের প্রথম দিকের একজন বোলার। আপনি সত্যি বলছেন দিয়া? আমি পারবো, সত্যিই পারবো আমি ঘুরে দাঁড়াতে? পারবেন দীপ, পারতে যে আপনাকে হবেই। সুনীত মুস্কানকে যোগ্য জবাব দিতে হবে না? এরপর কেটে গেছে প্রায় 1 বছর। দিয়া এখন কাজের সূত্রে মুম্বাই থাকে, আর দীপমাল্যরও কলকাতা থেকে ফিরে এসেছে মুম্বাইতে। সামনের মাসে দীপের সাথে দিয়ার বিয়ে। দিয়া আর দীপ দুজনেই দুজনকে পেয়ে আগের মতো হাসি খুশি প্রাণবন্ত মানুষ হয়ে গেছে। কিন্তু ওদের জেদ, লড়াকু মানসিকতা, হার না মেনে অদম্য উৎসাহে এগিয়ে চলার শক্তি আছে অফুরান। দিয়ার উৎসাহে আবার বল হাতে নিয়েছে দীপ। দিনরাত অভ্যাস করে সে, ঠিক যেন 4-5 বছর আগের দীপ। এগিয়ে আসে শুভ দিনটি। আলোক জল সন্ধেই দিয়াকে নিজের হাতে সাজাচ্ছিলেন তার মা তুলিকা। সাজাতে সাজাতে বললেন, তোকে অনেক কঠিন কথা বলেছি মা, বিয়েতে রাজি করানোর জন্য। অলক্ষ্মী বলেছি, আত্মহত্যার অভিনয় করেছি। অভিনয়? হ্যাঁ রে, প্রতি পদক্ষেপে তোর প্রতি কঠোর ব্যবহার করে শুরু করে সেদিন রাতে ঘুমের ওষুধ খাওয়া পর্যন্ত সবটাই আমার অভিনয় ছিল। আসলে তখন তুই এতটাই শক্ত মানুষ হয়ে গিয়েছিলি যে ওরকম আচরণ করা ছাড়া তোকে বিয়েতে রাজি করানোর কোনো উপায় ছিল না। তোর মুখে সারা জীবনের জন্য হাসি দেখার জন্য, ক্ষণিকের জন্য যদি কষ্ট দিয়ে থাকি তোকে, মা হিসেবে খুব কি অন্যায় করেছি বল? না মা, তুমি ভুল করনি। তখন তুমি যদি কঠিন না হতে, তবে কি আজ আমার জীবনে আজকের দিনটা আসতো? কিন্তু মা, আমার একটা প্রশ্ন এখনও আছে। কি বল? রুমিতা মাসি তোমার ক্লাসমেট ছিল, তার ছেলে একজন এত নামী খেলোয়াড়, সেটা তুমি জানতে না আগে? না রে মা, আমাদের 2 বান্ধবীর বিয়ের পরই আমরা বিচ্ছিন্ন হয়ে যাই একে অপরের কাছ থেকে। এমনকি রুমির ফোন নাম্বারটাও বদলে যায়। আগের ফোনে ওকে পাইনি, আর তাই ওর ছেলের নামটা অবধি জানতাম না। আসলে কি বলতো, বিয়ের পর মেয়েদের পুরনো জীবনটা অনেক দূরে সরে যায়। কিন্তু মা, সোশ্যাল মিডিয়া আছে তো। ধুস, তুলিকা হেসে বললেন, আমার পুরনো দিনের মানুষ ওসব ব্যবহার করতে জানি না। আসলে রুমি তো বিয়ের পরই কলকাতা ছেড়ে মুম্বাই পাড়ি দিয়েছিল, তাই হাজার জিনিসের ভিড়ে আমার নম্বরটা হারিয়ে গিয়েছিল, আর ওরও নম্বর বদলে গিয়েছিল। এরপর কোনোভাবে আমার নম্বরটা ও জোগাড় করেছিল, আর তারপরই ফোন করেছিল আমায়। ও বুঝেছিস, হতাশ দ্বীপের জীবনে একটা আলো নিয়ে আসা মানুষের বড্ড দরকার। বিয়েটা ধুমধাম করে হয়ে গেল। বহু লড়াই পরিশ্রমের পথ পেরিয়ে দীপ আবার ফিরে এলো ইন্ডিয়ান ক্রিকেট টিমে। এ যেন 4-5 বছর আগের দীপমাল্যর চেয়েও বেশি আগ্রাসী। এরপর চলে এলো দীপের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন। দিয়াও এসেছে ওর সঙ্গে। যদিও দীপের সেসব দিন ম্যাচ থাকে, শত কাজ থাকলেও দিয়া ঠিক ম্যানেজ করে চলে আসে। এই দিনটি হলো ভারত বনাম অস্ট্রেলিয়ার ওয়ানডে ম্যাচের 3য় দিন। প্রথম দিন ইন্ডিয়া টিম জিতলেও দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া জিতেছে, তাই আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ 2 দলের কাছে। অন্যদিকে দীপকে ফর্মে লিগ ফিরতে দেখে বেশ মুষড়ে পড়েছে সুনীত। পরপর 2 দিনই 0 রানে আউট হয়েছে সে। ফিল্ডার হিসেবেও পারফরমেন্স যথেষ্ট খারাপ। খেলা শুরু হলো। অস্ট্রেলিয়ার টসে জিতে ব্যাটিং করতে নামলো, আর ইন্ডিয়া ফিল্ডিং। মাঠে নামার আগে দিয়াকে জড়িয়ে ধরল দীপ। দিয়া সেই অনুপ্রেরণামূলক কথাগুলোই বলল, যেগুলো ও সব সময় বলে। তুমি তো ইন্সপিরেশন আমার, বলেই দিয়ার কপালে চুম্বন করে আত্মবিশ্বাসের সাথে নামলো দীপ। সেদিন দীপের পারফরমেন্স ছিল দেখার মতো। একের পর এক বোল্ড, ক্যাচ, LBW এর সাহায্যে খুব সহজেই কুপকাত করে ফেলল প্রতিপক্ষকে। যথেষ্ট কম রানেই অল আউট হয়ে গেল বিপক্ষীয় দল। গ্যালারি দূরে চিৎকার, দীপ মারল ইউ লাভ ইউ। আনন্দে চোখ ভিজা এলো দিয়ার। ব্যাট করতে নেমে খুব সহজেই জিতে গেল ইন্ডিয়া। যদিও অন্য 2 দিনের মতো আজও সুনীত 0তেই আউট হলো, আর মুস্কান ভ্রু কুচকাল। সেদিনের ম্যান অব দ্য ম্যাচই শুধু নয়, ম্যান অব দ্য সিরিজও হলো দীপ। পুরস্কার হাতে নিয়ে সে বলল, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওয়ান, বলেই দিয়ার দিকে প্রেম মিশ্রিত শ্রদ্ধার দৃষ্টিতে তাকালো দীপ। চোখের জল মুছে দিয়াও এক জয়ের হাসি হাসল।